My dear students, I know you are well by the grace of Allah. I am also fine by the grace of Allah in the time of coronavirus. Though it is difficult time and we are passing a difficult time, so we have to pray to Allah so that Allah remove the COVID-19 quickly. So we will pray to Allah all time, and you will stay at your home and you will hear your parents' advice and statement, and you will do not look to and fro through the window in the time of class. You know that it is our online class. You will look it and we will see it all time, and you will share your friend circle with your friend circles. Come to the point. You see that তোমরা দেখতেই পাচ্ছ যে I have written class 8, 9, 10 in the whiteboard. The topic is narration. যেহেতু এই ন্যারেশনটা 8, 9, 10 তিনটে ক্লাস জুড়েই রয়েছে, তাই আমি একসঙ্গে 8, 9, 10 তিনটে ক্লাসই লিখেছি। আর এটা 8, 9, 10 এই তিন শ্রেণীর স্টুডেন্টের জন্যই প্রযোজ্য। তোমরা সকলে এটাকে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। You will try to understand it, to sit in at your house. তো ন্যারেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, তোমাদের জন্য এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো ন্যারেশন কীভাবে সলভ করতে হয় আমরা আজকে যদিও জেনেছি, তারপর আমরা এখানে একটু আলোচনা করব। ন্যারেশন সলভ করার কতগুলো নিয়মকানুন আছে, সেই নিয়মগুলোর দিকে ফলো করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই নিয়ম আছে। আসলে নিয়ম জানা না থাকলে কোনো কিছুই আমরা গেইন করতে পারবো না বা অর্জন করতে পারবো না, তাই নিয়মটাই আগে ফলো করতে হবে। তো এটার একটা নিয়ম কেমন, যদি কেউ বা কোনো স্টুডেন্ট যদি প্যাসেজ ন্যারেশনটাকে ভালোভাবে সাবমিট করতে চায় ইন দ্য এক্সামস পেপার, পরীক্ষার খাতায়, তো সেই স্টুডেন্টটাকে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। কারণ সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, ইউ ক্যান নট সাবমিট দ্য প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন তুমি সাবমিট করতে পারবে না। সো সেন্টেন্স ন্যারেশন ইজ সো ইম্পর্টেন্ট ফর এভরিবডি, ফর এভরি স্টুডেন্ট। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য সেন্টেন্স ন্যারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইউ উইল রিমেম্বার দ্য সেন্টেন্স ন্যারেশন গুলো বোঝার চেষ্টা করবে। উইথাউট সেন্টেন্স ন্যারেশন ছাড়া প্যাসেজ ন্যারেশন ইজ সো ডিফিকাল্ট। প্যাসেজ ন্যারেশনটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো কাম টু দ্য পয়েন্ট, ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন সমাধান করতে হলে কতগুলো নিয়ম আছে। কতগুলো নিয়ম বলতে 4টে নিয়ম তোমাকে ফলো করতে হবে। 4টে নিয়ম কি আমি বলবো, তোমরা সঙ্গে সঙ্গে ইউ উইল নোট ডাউন ইন ইউর পেপার। সঙ্গে সঙ্গে তোমার খাতায় লিখে নেবা। তো 4টা পদ্ধতি কি? 1 নম্বর পদ্ধতি হলো, তার আগে আরেকটু কথা বলি। 4টে নিয়ম বলার আগে কথাটা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনটা আমরা একটু ভালো করে পড়ে নেব। ভালো করে পড়লে হবে কি, বুঝতে পারবো যে কোনটা কার বক্তব্য, কে শুনলো, কে বক্তব্য দিল। এরকম ভালো করে পড়ার উদ্দেশ্য এই নয় যে পরীক্ষার 3 ঘন্টা ধরে খালি প্যাসেজ ন্যারেশনেই পড়বো, এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তো যাই হোক, এবার আসো এই যে 4টে নিয়ম ফলো করে যে প্যাসেজ ন্যারেশন সম্পূর্ণ করা যায় বা কমপ্লিট করা যায়, সেটা বলতেছি আমি। 1 নাম্বারটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে মার্ক অফ এক্সক্লামেশন চিহ্ন। এই 3টে চিহ্নকে বাংলা ভাষায় প্রান্তিক চিহ্ন বলা হয়। প্রান্তিক মানে শেষ। তার মানে এই 3টে চিহ্ন যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে তোমাকে থেমে যেতে হবে। আমি স্টুডেন্টকে বোঝানোর উদ্দেশ্যে বলি এই তিনটে চিহ্নকে স্টেশনও বলে থাকি। স্টেশন মানে হচ্ছে থামার জায়গা। তার মানে এই তিনটে চিহ্ন যেখানে আছে তোমাকে বা তোমাদেরকে থেমে যেতে হবে।
তো দেখা যাক, হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার সি বিচ। দেখো এখানে গিয়ে আমরা একটা চিহ্ন পেয়েছি, হোয়াট চিহ্ন, তাই ওখানে আমাদেরকে থেমে যেতে হবে। থেমে গিয়ে চারটে জিনিস নিয়ে ভাবতে হবে। থেমে গিয়ে কয়টা জিনিস নিয়ে ভাবতে হবে? চারটে জিনিস নিয়ে ভাবতে হবে। নাম্বার ওয়ান, মনে রাখবা, নাম্বার ওয়ান, এই সেন্টেন্সটার কে বক্তব্য দিল, অর্থাৎ এটা কার বক্তব্য? হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার সি বিচ? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা কার বক্তব্য? এক। দুই নাম্বার হচ্ছে এটা কোন সেন্টেন্স? তাহলে এক নাম্বার হচ্ছে এটা কার বক্তব্য, অর্থাৎ বক্তাকে আইডেন্টিফাই করতে হবে আর শ্রোতাকে আইডেন্টিফাই করতে হবে। দুই নাম্বার হচ্ছে এটা কোন সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে স্যার, হোয়াই ডু উই রিকগনাইজ দ্য সেন্টেন্স? আমরা সেন্টেন্সটাকে কেন চিনব? কারণটা হলো সেন্টেন্স চিনতে হবে এই জন্য যে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সটা অনুযায়ী বা অনুসারে ইউ উইল চেঞ্জ ন্যারেটিভ স্টাইল। তোমাকে এই সেন্টেন্সটা অনুযায়ী ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশনটাকে চেঞ্জ করে দিতে হবে। কারণটা হলো এই, যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে অ্যাসার্টিভের নিয়ম ফলো করতে হবে। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে তোমাকে ইন্টারোগেটিভের নিয়ম ফলো করতে হবে। যদি সেন্টেন্সটা অপটেটিভ বা ইম্পারেটিভ হয় তাহলে অপটেটিভ বা ইম্পারেটিভের নিয়ম ফলো করতে হবে। এই জন্য সেন্টেন্সটা চেনা জরুরি। তিন নাম্বার হলো এটা কোন টেন্স? কারণ ন্যারেশনের টেন্স পরিবর্তন করাও জরুরি, এই জন্য টেন্স চিনতে হবে। চার নাম্বারটা হচ্ছে এখানে এই সেন্টেন্সটার মধ্যে আর কি পরিবর্তনশীল শব্দ আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে বা চিনে বের করতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে কার বক্তব্য, দুই নম্বর কোন সেন্টেন্স, তিন নম্বর এটা কোন টেন্স, চার নম্বর এখানে আর কি পরিবর্তনশীল শব্দ আছে এগুলো আইডেন্টিফাই করে যদি কোনো স্টুডেন্ট সামনে এগিয়ে যায় তাহলে আমার বিশ্বাস, আই বিলিভ দ্যাট হি উইল বি সাকসেস, দ্যাট ইজ নো ডাউট, সে অবশ্যই সাকসেস হবে আর সেখানে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আমরা সমাধান করব ইনশাল্লাহ, তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা আগের মতো করে বুঝি যে যেখানে চিহ্ন পাবো এই যে সেখানে গিয়েই থেমে যাব। থেমে গেলে হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার সি বিচ, এখানে হোয়াট চিহ্ন পাওয়া গিয়েছে ওখানে আমরা থেমে যাব। থেমে গিয়ে প্রথমে চিন্তা করব ওটা কার বক্তব্য। এটা হচ্ছে সেইড অপুর বক্তব্য, তাই আগে আমরা অপুকে লিখলাম বক্তা। তারপরে ওই যে বলছি এটা কোন সেন্টেন্স, সেই সেন্টেন্স অনুযায়ী সে বা সেটের পরিবর্তন হবে এবং অন্য বিষয়গুলো পরিবর্তন হবে। তাহলে এখানে সেইড আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে আস্কড লিখতে হবে বা আরও ওয়ান্টেড টু নো লেখা যায়, ইনকোয়ার অফ লেখা যায়, তা আমরা আস্কড লিখলাম। তারপরে অপু এটা কাকে বক্তব্য দিয়েছে, কার কাছে? রিয়নের কাছে, তাই আমরা এই জায়গায় রিয়ন লিখলাম। বাস, এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে গেল। এরপরে আমরা এবার রিপোর্টেড স্পিচের কাজ করব। রিপোর্টেড স্পিচ যদি দেখি, রিপোর্টেড স্পিচটা যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। কি বসাবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। বসার পরে সাবজেক্ট, ইফ বসার পরে কী নেব? সাবজেক্ট এখানে কি? ইউ। তোমরা তো জানো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ওর কাজ কি? ও সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে অবজেক্ট কি? রিয়ন। তাহলে এখানে রিয়নকে ফলো করলে রিয়নকে হি দিয়ে প্রকাশ করো, ব্র্যাকেটে আর দাও, কারণ এখানে এই হি দিয়ে অপুকেও বোঝায়। এই হি দিয়ে কাকেও বোঝায়, কাকে বোঝায়? অপুকেও বোঝায়। তাই আমরা নির্দিষ্টভাবে একজনকে বোঝানোর জন্য যাকে বুঝালাম তার নামের প্রথম অক্ষর দিলাম ব্র্যাকেটে, হয়ে গেল। তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইপের পরে সাবজেক্টের পরে ভার্ব এখানে কি? ভার্ব হলো এখানে হ্যাভ হ্যাজ, আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করে দিতে হয়। হ্যাভ হ্যাজ থাকলে কী করতে হয়? হ্যাড করে দিতে হয়। দেওয়ার পরে ইভার গন যা আছে লিখে দিলাম টু কক্সবাজার। এখানে এ পর্যন্ত কোনো পরিবর্তনশীল শব্দ নাই, এজন্য পরিবর্তন হলো না। কক্সবাজার সি বিচ।
এই যে হয়ে গেল, ঠিক আছে। এরপরে আসো নো আই ডু নট, ডিড ইউ গো দেয়ার, এটা কার বক্তব্য? এখানে একসঙ্গে দুটো বক্তব্য আছে, একটা হচ্ছে নো আই ডু নট, আর একটা বক্তব্য হচ্ছে ডিড ইউ গো দেয়ার, এটা কার বক্তব্য? এখানে দেওয়া হয়েছে সেড রিয়ন, অর্থাৎ রিয়ন বলছে না আমি যাইনি, তুমি কি গিয়েছিলে, এরকম। তাহলে এটা কার বক্তব্য? রিয়ন। তাই আগে আমরা রিয়নকে লিখলাম, কাকে লিখলাম? রিয়ন অর্থাৎ বক্তাকে লিখলাম। বক্তা লেখার পরে দেখো সেন্টেন্সের শুরুতে কি আছে? নো আছে। নো বা ইয়েস থাকলে আগে নো বা ইয়েসের কাজ করতে হয়, নো থাকলে কি করতে হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখানে কেউ যদি সরাসরি দ্যাট লেখে তাও হবে, আবার কেউ যদি বলে স্যার আমি নেগেটিভ লেখার পরে এই যে অ্যান্ড নেগেটিভ লেখার পরে অ্যান্ড সেড লিখব, এই যে অ্যান্ড সেড তারপরে দ্যাট লিখব, তাও হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি কেউ যদি নেগেটিভ দ্যাট লেখে তাও হবে, আবার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট লেখে তাও হবে। তাহলে নো এর কাজ হয়ে গেল, একসঙ্গে রিপোর্টিং ভার্বেরও কাজ হলো। এবার আমরা রিপোর্টেড স্পিচ আই ডু নটের কাজ করব। তাহলে আই এখানে কোন পারসন? আই হলো এখানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের কাজ কি? ফার্স্ট পারসনের কাজ হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করা। ফার্স্ট পারসনের কাজ কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করা। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? রিয়ন। তাহলে আই আসি রিয়নকে ফলো করলে আই কি আই থাকবে? আই রিয়নে পরিণত হবে। রিয়নকে কী দিয়ে প্রকাশ করা হয়? হি, ব্র্যাকেটে আগের মতো আর। এরপরে আসে ডু নট। ডু নট থাকলে ডিড নট, ডু নট থাকলে কি দিতে হয়? ডিড নট ব্যবহার করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি সেন্টেন্সটা শেষ? নো, এখানে অসম্পূর্ণ সেন্টেন্স এটা। এখানে সম্পূর্ণ করতে হলে কি করতে হবে? ও তো বলেছে আই ডু নট, না আমি না, তার মানে আমি যাইনি, আমি যাই নাই। এখানে গো ভার্বটা উজ্জ্ব আছে, তাই এখানে গো ভার্বটা লিখতে হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যদি কোনো সেন্টেন্স অসম্পূর্ণ থাকে তাহলে সেটাকে সম্পূর্ণ সেন্টেন্সে রূপ দিতে হবে। আর সেই সেন্টেন্সে রূপ দিতে গিয়ে তোমাকে ভার্ব লাগলে অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে, বা অন্য কিছু থাকলে সেটা ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাকে বলি, একটা এমনিতে বোঝানোর জন্য বলি, তোমাকে কেউ প্রশ্ন করলো হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তুমি বলছো ইয়েস, আর কিছু বলোনি, তার মানে কি তুমি ভাত খেয়েছো। তোমার সম্পূর্ণটা বলা উচিত ছিল কি? ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। কিন্তু তুমি তা না বলে, আই হ্যাভ ইটেন রাইস না বলে শুধু ইয়েস বলেছো, ঠিক আছে। ঠিক এরকমভাবে ও এখানে বলছে নো আই ডু নট, কিন্তু এখানে গো কথাটা বলেনি, তাই আমাদেরকে গো কথাটা ধরে নিতে হবে। ধরে নিলাম, নেওয়ার পরে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এখানে ডাবল বক্তব্য আছে, আর কোনো বক্তার যদি ডাবল বক্তব্য থাকে সেই ডাবল বক্তব্যগুলোকে আমরা ফুল স্টপ না দিয়ে অ্যান্ড দিয়ে যোগ করে দেব। কি দিয়ে যোগ করব? অ্যান্ড দিয়ে যোগ করব। যোগ করে সেকেন্ড বা দ্বিতীয় বক্তব্যটাকে আমরা অ্যাড করে দেব। তো আর আগে একটু কথা বলি, সেটা হলো কোনো বক্তার যদি পরপর একাধিক বক্তব্য থাকে তাহলে দ্বিতীয় বক্তব্যগুলোর ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড ব্যবহার করতে হয়। দ্বিতীয় বক্তব্যগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করতে হয়? অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড ব্যবহার করতে হয়। তাহলে এখানে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে। অন্য অন্য সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে? অন্য অন্য সেন্টেন্সটা যদি মনে করে এখানে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভে আছে, এটা হচ্ছে বক্তার প্রথম বক্তব্য, এটা হচ্ছে বক্তার দ্বিতীয় বক্তব্য। তাহলে দ্বিতীয় বক্তব্যগুলোর ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড ব্যবহার করতে হয়, কিন্তু এখানে হবে না। কেন হবে না? সেন্টেন্সটা ইন্টারোগেটিভে আছে, আর ইন্টারোগেটিভ হলে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড না লিখে অলসো আস্কড লিখবা। ইন্টারোগেটিভ হলে অলসো আস্কড, ইম্পারেটিভ হলে অলসো অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, ফরওয়ার্ড ইত্যাদি। অপটেটিভ হলে অলসো উইশড অথবা প্রেড। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে অলসো এক্সক্লেইমড, এরকম ব্যবহার করতে হবে। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে অ্যান্ড অলসো আস্কড লিখে দিলাম। লেখার পরে
এটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর আমরা একটু আগেই পড়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা তুলি দিয়ে ইফ ব্যবহার করতে হয়, তাই এই জায়গায় ইফ বসালাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো ইনভার্টেড কমা নেই, তাহলে আমরা ইনভার্টেড কমা তুলি দিয়ে ইফ বসালাম কেন? জি স্যার, এই যে মনে রাখতে হবে ইনভার্টেড কমার ভিতরে যতগুলো বক্তব্য থাকবে মনে করতে হবে প্রত্যেকটা বক্তব্যের মাঝেই ইনভার্টেড কমা আছে। তাই মনে করে নিলাম যে এখানে ইনভার্টেড কমা আছে আর ইনভার্টেড কমা তুলি দিয়ে ইফ বসালাম। বসার পর আগের মতো সাবজেক্ট এখানে কি ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টকে। তাহলে এটা যদি রিয়নের বক্তব্য হয় তাহলে বক্তা হচ্ছে রিয়ন, শ্রোতা হচ্ছে কি? অপু। তাহলে অপুকে হি দিয়ে প্রকাশ করো, দিয়ে ব্র্যাকেটে ও দাও, দেওয়ার পরে ভার্ব, দেওয়ার পরে কি সাবজেক্ট হলো, সাবজেক্টের পরে কি? ভার্ব। এবার ভার্বটাই তো টেন্স, ভার্বটাই কি? টেন্স। তাহলে এখানে এটা কোন টেন্সে গেছে? এটা ডিড আছে। ডিড থাকা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যাওয়া। ডিড থাকা মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে যাওয়া। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয় ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? হ্যাড প্লাস ভার্বের V3। গঠন প্রণালীটা কি? হ্যাড প্লাস ভার্বের V3। তাহলে এখানে হ্যাড লিখতে হবে। এবার ভার্বের V3 কি? গো এর V3 গন। তারপরে দেয়ারের জায়গায় থেকে গেল, ওটার কোনো পরিবর্তন নেই। এই তো হয়ে গেল, কোনো সমস্যা? নো। ওকে, এরপরে ইয়েস আই ওয়েন্ট দেয়ার, হাউ ইন্টারেস্টিং ইট ইজ। এটা কার বক্তব্য? এটা যদি রিয়নের বক্তব্য হয় তাহলে এটা অবশ্যই অপুর বক্তব্য। তাহলে অপু কি বলছে এখানে? ইয়েস বলছে। তাহলে আগে অপু লেখেন। অপু ইয়েস থাকলে তো ইয়েস অথবা নো থাকলে তো তার আগে কাজ করতে হয়। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড আগের মতো করে অ্যান্ড সেড দ্যাট লিখতে পারো। লেখা হয়ে গেল। একসঙ্গে ইয়েসেরও কাজ হলো, রিপোর্টিং ভার্বেরও কাজ হলো। গুড। এরপরে এবার আমরা আসবো রিপোর্টেড স্পিচ আই ওয়েন্ট দেয়ার। এখানে সাবজেক্ট হলো কি? ফার্স্ট পারসন আই। কাকে ফলো করবে? সর্বদা সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট এখানে কি? অপু। অপুকে কি দিয়ে প্রকাশ করা যায়? হি। ব্র্যাকেটে কি? ও দিতে হবে। তারপরে সাবজেক্টের পরে কাকে চায়? ভার্ব বলতে এবারে টেন্স চিহ্নে ভার্ব বসাতে হবে। এটা কোন টেন্সে গেল? এটা ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে গেছে। একটু আগেই বললাম যে ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয়। এখানেও যেহেতু গোটা ওয়েন্টটা পাস্ট ইনডিফিনিট, তাই এটাকেও পাস্ট পারফেক্ট টেন্সে সাজাতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? হ্যাড প্লাস ভার্বের V3। এই যে হ্যাড প্লাস ভার্বের V3 দিয়ে দিলাম, দেয়ারের জায়গায় থেকে গেল। আগের মতো করে একাধিক বক্তব্য আছে। আর বলছি আমি, একাধিক বক্তব্য থাকলে ফুল স্টপ না দিয়ে ওই বক্তব্যটাকে অ্যান্ড দিয়ে যোগ করা ভালো। কি করা ভালো? অ্যান্ড দিয়ে যোগ করা ভালো। করার পরে এবারে যে একটু আগেই বললাম একাধিক বক্তব্য থাকলে দ্বিতীয় বক্তব্যগুলোর ক্ষেত্রে অ্যাডেড, ফাদার অ্যাডেড, অলসো সাইড, অ্যাগেইন সাইড ব্যবহার করতে হয়। ঠিক আছে? কিন্তু বললেন কি সব সেন্টেন্সের ক্ষেত্রে হবে? নো, ওটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে। আর যদি সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ হয় তো একটু আগেই বললাম অলসো আস্কড, অপটেটিভ হলে অলসো উইশড অথবা প্রে। আর যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে অলসো এক্সক্লেইমড বা ওয়ান্ডার্ড ইত্যাদি লিখতে হবে। তাই এখানেও আমরা এখানে অলসো, এটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স তাই অলসো এক্সক্লেইমড দিলাম আমি। দেওয়ার পর ইনভার্টেড কমা তুলি দিয়ে কি? দ্যাট। ঠিক আছে? ইনভার্টেড কমা তুলি দিয়ে দ্যাটের পরে কাকে চায়? সাবজেক্ট। মনে রাখবা এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শেষে থাকে। এই যে দেখেন শেষে। তাহলে এখানে সাবজেক্ট কি? ইট নিলাম। আমরা জানি অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়, তাহলে ওয়াজ হলো। তারপরে হাউ থাকলে কি হয় জানো? হাউ থাকলে ভেরি হয়। ভেরি গুড। তারপরে ইন্টারেস্টিং লিখে দিলাম, দিয়ে ফুল স্টপ হয়ে গেল। এরপরে লাস্ট সেন্টেন্সে আসি। লাস্ট সেন্টেন্সটা এখানে কি? লেটস গো অ্যানাদার টাইম,
চলো অন্য সময়ে যাই। এটা কার বক্তব্য? এটা যদি অপুর বক্তব্য হয় তাহলে এটা হবে রিয়নের বক্তব্য। ঠিক আছে, এইভাবে ধরেন এখানে কিন্তু বক্তার এবং শ্রোতার নাম উল্লেখ করা নাই, ধরে নিতে হবে। কিভাবে ধরবো? উপরের সেন্টেন্সটা বা উপরের বক্তব্যটা কার, সেই অনুপাতে নিচের বক্তব্যটা কার হতে পারে, এইভাবে ধারাবাহিকভাবে আসবো। তাহলে এটা হচ্ছে অপুর বক্তব্য। তাই আমরা এখানে অপু লিখলাম। কি লিখলাম? অপু। লেখার পরে ওই যে সেন্টেন্স চিনতে বলছি, তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা, যদি সেন্টেন্স এই যে লেট অথবা লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়েছে? লেটস। তাহলে লেটস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাজেস্টেড অথবা প্রপোজ টু লেখা যায়। প্রপোজ টু লিখলে অবজেক্ট লিখতে হবে, আর সাজেস্টেড লিখলে অবজেক্ট না লিখলেও চলবে, সরাসরি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসে দাও, হয়ে যাবে, এই আর কি। এরপরে সাবজেক্ট, দ্যাটের পরে কাকে চায়? সাবজেক্ট। দ্যাটের পরে কাকে চায়? সাবজেক্ট। সাবজেক্ট এখানে আছে? নেই। তাহলে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করব? মনে রাখবা, এই যে লেটস যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তার সাবজেক্ট আইডেন্টিফাই করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট দেখে। কি দেখে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট দেখে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অপু, অবজেক্ট হলো রিয়ন। তাহলে দুজনেই থার্ড পারসন। তাহলে ওর অপু আর রিয়ন মিলে কি হয়? তারা। অর্থাৎ জামাল আর কামাল মিলে কি হয়? তারা। তাহলে তারা আর ইংরেজি কি? স্টার? নো নো, স্টার না, দে 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 মানে কি? তারা। এই যে, তাহলে এটা হলো সাবজেক্ট। তারপরে লেটস দিয়ে শুরু হলে সাবজেক্টের পরে শুড। এই শুড কোথা থেকে এলো? এই শুড কিন্তু সূত্রের শুড। ঠিক আছে, তারপরে বাকি অংশ যেভাবে আছে পরিবর্তন করার মতো যদি থাকে করে দেবা, না থাকলে সেভাবেই লিখে দেবা। কি আছে ওখানে? অ্যানাদার টাইম আছে, তুমি অ্যানাদারই লিখে দাও, কোনো সমস্যা নেই। এই শেষ হয়ে গেল। প্যাসেজ নারেশন এভাবেই সম্পূর্ণ করতে হয়। তা আশা করি আমি বোঝানোর খুব ভালো চেষ্টা করেছি, তোমরা ভালো বুঝতে পেরেছো আশা করা যায়। তো তোমরা বাসায় থেকে ভালো থাকার চেষ্টা করবা, বাবা মায়ের আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করবা। উই উইল হেয়ার ইউর প্যারেন্টস অ্যাডভাইস অ্যান্ড ডু নট গো আউট ফ্রম ইউর হাউস and sitting home you will study more and more because understand. Thanks my all students.